আমাদের কোনো ধরনের হোমওয়ার্ক ছিল না যে আমরা টপ করব। অন্যদের মতো আমিও একটা চিৎকার করছি, দেন সালমান তো ওয়াজ টোটালি সে কান্না করে দিছিল, তো ওর কান্না মোছার জন্য গামছা লাগছিল। এটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, এবং অবশ্যই এখানে আমাদের পরিশ্রম ছিল। তাই ক্যান্সার সেন্টারগুলোতে রেডিয়েশন থেরাপিতে এক ধরনের স্কিনটিলেটর নামক যন্ত্র ব্যবহার করা হয়, যেটা হচ্ছে আপনার রোগীর শরীরে কতটুকু রেডিয়েশন যাচ্ছে তা পরিমাপ করে। এই যে প্লাস্টিক সিন্টিলেটর যেটা ব্যবহার করা হয় অনেক দিন ধরে ব্যবহারযোগ্য না, মানে এটা খুবই স্বল্প সময় স্বল্পস্থায়ী, এবং এটার কারণে ক্যান্সার সেন্টারগুলোতে খরচ অনেক বেশি আসে। তো আমরা হচ্ছে পলিসিলক্সেন নামক এক ধরনের পদার্থ সিন্টিলেটর হিসেবে ব্যবহার করার জন্য প্রস্তাব করি, যা ক্যান্সার সেন্টারগুলোর খরচ অনেকাংশে কমিয়ে আনবে বলে মনে করছি, কারণ এটা একই সাথে দীর্ঘমেয়াদী অনেক দিন ধরে ব্যবহার করা যায় এবং এটা অনেক বেশি রিলায়েবল। বসে বসে ভিডিও দেখছিলাম ইউটিউবের একজন ভাইয়ার, তো উনি ওনার ইসিএ সম্পর্কে বলতেছিল। ইসিএতে শুনলাম BL4 এর সম্পর্কে। তখন আমার ইসিএতে তেমন কিছু ছিল না, ইসিএ খালি ছিল। আমি BL4 এর সম্পর্কে ঘাটাঘাটি করি, তো আমি যা কিছু বের করি প্রথমত তাদের সাথে সবকিছু শেয়ার করি। আমি যখন BL4 এর সম্পর্কে জানতে পারি, তখন কিছুদিন পরে আমি পরশের সাথে মিট করি, পরশকে বলি, ফাঁকে ফাঁকে আমি এটা নিয়ে একটু ঘাটাঘাটি করি। এক পর্যায়ে খুব ইন্টারেস্টিং লাগলো বিষয়টা নিয়ে। তারপর আমি দেখলাম যে এর জন্য কমপক্ষে আমাদের 5 জন টিম মেম্বার লাগে। তবে যদি বলা যায় যে কোন ব্যাপারে জোর দেওয়া হয়েছে বেশি, আমরা বলবো সেটা হচ্ছে টিম ওয়ার্ক। তো আমাদের এই রিসার্চ গ্যাপটা আমরা পেলাম, যেখানে দেখতে পেলাম যে আমাদের ইলেকট্রন বিমের সাথে আমাদের এই যে সিন্টিলেটর বা এই পলিসিলক্সেনের যে ম্যাটেরিয়ালের যে ইন্টারেকশন, সেটা প্রিভিয়াসলি কখনো কাজটা হয়নি। তো মেন্টরের ভূমিকাগুলো যদি বলি, প্রধান ভূমিকা ছিল ওনার হচ্ছে আমাদের যে ডেটা অ্যানালাইসিসটা একটা পার্ট আছে, ওই পার্টটা হচ্ছে মূলত আমরা যেহেতু কেউই কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট না, ওইটা আমাদের বোঝাও অনেক কষ্টকর, এবং এটা আসলে এটা নিয়ে কাজ করা, কিভাবে কাজ করতে হয় এগুলো আমরা বুঝতাম না। ওই জন্য এই যে ডেটা অ্যানালাইসিস পার্টটা, ওইটাতে কিন্তু ভাইয়া সবচেয়ে বড় ভূমিকা রাখছে। বাংলাদেশে একটা মিথ আছে যে আপনি যদি বিশ্ববিদ্যালয়ে না ওঠেন এবং 3rd ইয়ার বা 4th ইয়ারে যদি না যান, তাহলে আপনি আসলে রিসার্চ সম্পর্কে খুব একটা বেশি জানবেন না, রিসার্চ নিয়ে আপনার কাজ করার খুব একটা বেশি স্কোপও নাই। বাট সে জায়গায় এই স্টুডেন্টগুলো হচ্ছে সবই স্কুল ইন্টারন্যাশনালি হাই স্কুল লেভেল বা বাংলাদেশে কলেজ বলতে পারি আমরা। বিজয়ী টিম হিসেবে আমরা যাচ্ছি জার্মানি এবং সুইজারল্যান্ডে। পোলারিস শব্দটার অর্থ মানে হচ্ছে শুকতারা, এখন ধ্রুবতারা, সরি। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পদার্থবিজ্ঞান প্রতিযোগিতা বিমলাইন ফর স্কুলস 2026-এ বিজয়ী হয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশের টিম পোলারিস। সার্ন আয়োজিত এই প্রতিযোগিতার 13তম আসরে বিশ্বের 89টি দেশের 712টি প্রস্তাবনার মধ্য থেকে নির্বাচিত শীর্ষ 5 দলের একটি হয়েছে বাংলাদেশের শিক্ষার্থীদের টিম পোলারিস। টিম পোলারিসের 5 জন সদস্যের 3 জনই নোয়াখালীর। কোচ হিসেবে সঙ্গ দিয়েছেন নবীপ্রবি CSTE ডিপার্টমেন্টের এক উদ্যমী শিক্ষার্থী। তাদের এই অসাধারণ সাফল্যের নেপথ্যের গল্প, যাত্রা, প্রস্তুতি এবং আগামী পরিকল্পনা জানতে আজ আমরা মুখোমুখি হয়েছি টিম পোলারিসের সাথে। চলুন শুনে নেওয়া যাক তাদের অভিজ্ঞতার কথা। নিশাদ ভাই, আপনি তো এই টিম পোলারিসের একজন মেন্টর বা কোচ ছিলেন, বা প্রধানও ছিলেন বলা যায়। এখন এই বিশ্বের এতগুলো দেশের শত শত দলকে হারিয়ে যখন শুনলেন যে টিম পোলারিস বিজয় হয়েছে, ঠিক সেই মুহূর্তের অনুভূতিটা কেমন ছিল একটু আমাদেরকে বলবেন? আমি যদি সত্য কথা বলি, তো আমাদের কোনো ধরনের হোমওয়ার্ক ছিল না যে আমরা টপ করব। আমরা চেয়েছিলাম যে আমরা যদি বেস্ট 50-তে আসতে পারি, এটা আমাদের জন্য একটা হিউজ অ্যাচিভমেন্ট হইতো। বাট ফর্চুনেটলি আমরা টপ করে ফেলি, এবং টপ করার পর প্রথমে আমি অ্যাজ এ কোচ আমার থাকা উচিত ছিল চুপচাপ, হ্যাঁ ঠিক আছে, এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করব। বাট আমি লাইক অন্যদের মতো আমিও একটা চিৎকার করছি, দেন সালমান তো ওয়াজ টোটালি সে কান্না করে দিছিল, তো ওর কান্না মোছার জন্য গামছা লাগছিল। সো এটা আমাদের জন্য খুবই বড় পাওয়া ছিল, কারণ বাংলাদেশ এই প্রতিযোগিতায় কখনো টপ করতেই পারেনি, ইভেন আসতেই পারেনি, শর্ট লিস্টেড হয়েছিল আগে, এটাই ছিল। জি জি, আপনাকে ধন্যবাদ। এবারের প্রশ্ন পরশকে। বিমলাইন ফর স্কুলস এর 13 বছরের ইতিহাসে বাংলাদেশ থেকে এটাই প্রথম বিজয়। এই ইতিহাস গড়ার অংশ হতে পেরে তোমার কেমন লাগছে? আসলে সত্যি বলতে অনুভূতিটা মানে ভাষায় প্রকাশ করার মতো না। আর নিজের দেশকে হচ্ছে বিশ্বমঞ্চে হচ্ছে যেই মানে দেখানোর যে সুযোগটা, এটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই জন্য আল্লাহর প্রতিও কৃতজ্ঞতা, এবং অবশ্যই এখানে আমাদের পরিশ্রম ছিল। তাই আসলে খুবই ভালো লাগছে বলতে গেলে। ধন্যবাদ। জি তাওসিফ, এবার যে প্রশ্নটা তোমার জন্য, এটা একটু কঠিন, এবং তোমাদের যে কার্যক্রম সেটা নিয়ে।
তোমাদের যে বিজয় গবেষণার প্রস্তাবনাটি সহজ ভাষায় আসলে আমাদেরকে একটু বুঝিয়ে বলো যে আসলে কি সাধারণ মানুষ বা বিজ্ঞানপ্রেমী যদি যারা আছে তারা আসলে কিভাবে তাদেরকে আসলে তুমি কিভাবে এক্সপ্লেইন করবে তোমাদের এই প্রজেক্টটা সম্পর্কে। এবং লাস্ট একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে তোমাদের টিমের নাম তোমরা পোলারিসই কেন দিলে? আচ্ছা, আমি প্রথম প্রশ্নটা উত্তর করতে চাচ্ছিলাম। তো আমাদের যে প্রপোজালটা বা যে গবেষণাটা, সেটা হচ্ছে যদি আমি সহজ ভাষায় বলি তাহলে হচ্ছে ক্যান্সার সেন্টারগুলোতে রেডিয়েশন থেরাপিতে এক ধরনের স্কিনটিলেটর নামক যন্ত্র ব্যবহার করা হয়, যেটা হচ্ছে আপনার রোগীর শরীরে কতটুকু রেডিয়েশন যাচ্ছে তা পরিমাপ করে। এখন এই যে প্লাস্টিক সিন্টিলেটর যেটা ব্যবহার করা হয় তা হচ্ছে অনেক দিন ধরে ব্যবহারযোগ্য না, মানে এটা খুবই স্বল্প সময় স্বল্পস্থায়ী, এবং এটার কারণে ক্যান্সার সেন্টারগুলোতে খরচ অনেক বেশি আসে। তো আমরা হচ্ছে পলিসিলক্সেন নামক এক ধরনের পদার্থ সিন্টিলেটর হিসেবে ব্যবহার করার জন্য প্রস্তাব করি, যা ক্যান্সার সেন্টারগুলোর খরচ অনেকাংশে কমিয়ে আনবে বলে মনে করছি, কারণ এটা একই সাথে দীর্ঘমেয়াদী অর্থাৎ অনেক দিন ধরে ব্যবহার করা যায় এবং এটা অনেক বেশি রিলায়েবল। তো এইটা ছিল আসলে আমাদের গবেষণার প্রস্তাব। তো আরেকটা যেটা, সেটা হচ্ছে কিভাবে টিম পোলারিস বা পোলারিস নামটা কিভাবে আসছে, এটা অ্যাকচুয়ালি সালমান দিয়েছিল নামটা। খুব মজার ছিল কাহিনীটা। আসলে পোলারিস শব্দটার অর্থ মানে হচ্ছে শুকতারা, এখন ধ্রুবতারা, ধ্রুবতারা। তো এখন এই যে আমাদের যে ম্যাটারটা যেটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি কাজ করেছি, পলিসিলক্সেনের পিওএল এবং পোলারিসের পিওএল খুবই মজার শোনাচ্ছিল। তো সালমান যখন আমাদেরকে এই নামটা বলছিল যে আমরা পোলারিস রাখতে পারি, তখন আমরা সকলে আসলে একমত হয়ে যাই এবং তখন আমাদের টিমের নাম রাখা হয় টিম পোলারিস। ধন্যবাদ। ওকে, যেহেতু সালমানের কথা আসলোই, তাহলে পরের প্রশ্ন সালমানকে নিয়ে। সালমান, এই যে ক্যান্সার রিলেটেড একটা আইডিয়া তোমাদের আসলো, এই আইডিয়াটা আসলে প্রথমে কার মাথা থেকে আসে এবং এই আইডিয়ার পেছনে তোমার মোটিভেশনটা কি ছিল মূলত? প্রথমত আইডিয়া জেনারেশনের ক্ষেত্রে আমরা টিম গঠনের পরে আর কি সবাই মিলে একসাথে বলতে আমরা গুগল মিটে মিট করতাম। তো সেখানে আমরা একসাথে বসে ডিসাইড করছিলাম যে কে কোন খাত নিয়ে কাজ করব। আমরা বিভিন্ন রকমের ফিল্ড এক্সপ্লোর করছিলাম, বিভিন্ন টপিক বের করছিলাম, কিন্তু শেষ পর্যন্ত সবাই জাজ করে বিভিন্নভাবে বের করে আমরা আমাদের দুইটা প্রজেক্টের জন্য দুইটা আলাদা আলাদা টপিক বাছাই করি। তো পোলারিসের ক্ষেত্রে এটা আমি বাছাই করছিলাম আর কি মূলত। তো এটা ছিল সিন্টিলেটরের জন্য রেডিয়েশন থেরাপি। প্রথমত আমরা দেখছিলাম যে সিন্টিলেটর কিভাবে ব্যবহার করা হয়, এটা তাদের ওয়েবসাইটে বিভিন্নভাবে ছিল আর কি। তো এটা আমাদেরকে অনেক বেশি ইনফ্লুয়েন্স করছে যে মেডিকেলের সাথে যদি আমরা এটা কানেক্ট করতে পারি, তাহলে এটা একই সাথে যে আমাদের অনেক বেশি খরচ কমাবে, একই সাথে আবার আমরা নতুন একটা সুন্দর টপিকও পেয়ে যেতেছি। আর এটাতে একটা লিটারেচার গ্যাপ আছে, মানে এই নিয়ে আগে কোনো গবেষণা হয়নি। তো আমরা চাইতেছি যে নতুন একটা নিয়ে কাজ করার জন্য, সেজন্য আর কি মূলত এটা নিয়ে কাজ করা। ধন্যবাদ তোমাকে সালমান। আচ্ছা, এবার প্রশ্ন আবার তাওসুফকে। গবেষণার যে প্রস্তাবনাটা তৈরি করার সময় কোন বিষয়টির উপর তোমরা সবচেয়ে বেশি জোর দিয়েছিলে, যা বিচারকদের মন জয় করেছে বলে তোমরা মনে করো? আসলে সত্যি কথা বলতে বিচারকদের মন কেন জয় হয়েছে বা আমরা আসলে কিভাবে তাদের মন জয় করতে পেরেছি, এটা আসলে আমি জানি না বা আমরা কেউই জানি না যে আসলে কিভাবে এটা সম্ভব হয়েছে। এটা আসলে আমাদের কাছে একটা অবিশ্বাস্য ব্যাপার। তবে যদি বলা যায় যে কোন ব্যাপারে জোর দেওয়া হয়েছে বেশি, আমরা বলবো সেটা হচ্ছে টিম ওয়ার্ক, একত্রে কাজ করার যে ব্যাপারটা, যে সকলে মিলে একসাথে প্রজেক্টটার উপর কিভাবে কন্ট্রিবিউট করতেছে সেই ব্যাপারগুলো দিয়ে খেয়াল রাখা, এবং সকলে মিলে নিজেদের টাস্ক কীভাবে পূরণ করতেছে, কীভাবে ডেইলি যে টাস্কগুলো দেওয়া হচ্ছে একজন আরেকজনকে, সেগুলো হচ্ছে যে কিভাবে তারা হচ্ছে এক্সিকিউট করতেছে। এই যে টিম ওয়ার্ক এবং আমাদের এক্সিকিউশনটার উপর আমরা বেশি জোর দেওয়ার কারণে আমি মনে করি বা আমরা মনে করি যে অ্যাটলিস্ট এটা হচ্ছে অনেক বড় ভূমিকা রেখেছে আমাদের জন্য। আমি যদি সায়েন্টিফিক ব্যাপারটা যদি এক্সপ্লেন করি, সেটা হচ্ছে সিন্টিলেটরের সাথে এই যে ইলেকট্রনের বিমের যে এক্সপেরিমেন্টটা, এটা আসলে আগে কখনো হয়নি। এটাই হচ্ছে রিসার্চ গ্যাপ, যেটা সালমান একটু আগে বললো। সো রিসার্চে কি হয়, একটা রিসার্চ গ্যাপ বের করতে হয়। তো আমাদের এই রিসার্চ গ্যাপটা আমরা পেলাম, যেখানে দেখতে পেলাম যে আমাদের ইলেকট্রন বিমের সাথে আমাদের এই যে সিন্টিলেটর বা এই পলিসিলক্সেনের যে ম্যাটেরিয়ালের যে ইন্টারেকশন, সেটা প্রিভিয়াসলি কখনো কাজটা হয়নি। তো প্রিভিয়াসলি এই ম্যাটেরিয়ালটার সাথে অন্য
প্রোটন বিম দেন অন্য ধরনের কাজগুলো হলেও ইলেকট্রন বিমের সাথে কাজগুলো হয়নি। সো এটা টোটালি হচ্ছে একদম ইউনিক একটা সাইট ছিল এবং এটা একটা বিশাল রিসার্চ গ্যাপ ছিল, যেটা আমাদেরকে টপ করতে সাহায্য করছে। এবং তৌসিফ যেটা মেনশন করছে, এখানে আমাদের টিম ওয়ার্ক অনেক বেশি কাজ করছে। সো আমরা এখনও আমাদের দলটা কিন্তু অফলাইনে মিট করতে পারিনি, স্টিল আমরা 4 জন মিট করতে পারছি নোয়াখালীতে থাকার সুবাদে। আমাদের দলের আরও 2 জন মেম্বার নাই। সো আমরা সবগুলো কাজ হচ্ছে অনলাইনে করতাম এবং আমাদের অনলাইনে প্রত্যেকের একটা ইন্ডিভিজুয়াল টাস্ক ডিভাইড করা থাকতো, প্রত্যেকে একটা টাইম ফ্রেমের মধ্যে তার কাজগুলো আমাকে জমা দেওয়া লাগতো বা আমরা জমা দিতাম আমাদের গ্রুপে। দেন ওইখান থেকে আমরা জিনিসগুলোকে বের করে নিয়ে আসছি। আমাদের একসাথে কাজ সেটাই আমাদেরকে এতটুকু নিয়ে যেতে সাহায্য করেছে। ধন্যবাদ। কোচ স্যার, আমাদের নিশাদ ভাই, আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে প্রস্তাবনাটা আপনারা তৈরি করলেন, তো তৈরি করার সময় দলগতভাবে বা সব দিক দিয়ে মিলিয়ে আপনারা সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ফেস করছেন এবং এই চ্যালেঞ্জগুলো আসলে কিভাবে আপনারা কাটিয়ে উঠলেন, এটা আমাদেরকে একটু খুলে বলবেন। সত্য কথা বলতে হচ্ছে আমাদের এখানে বেশ কিছু চ্যালেঞ্জ আছে। সো আপনি প্রথমত যদি রিসার্চের যে বিষয়টা দেখেন, বাংলাদেশে একটা মিথ আছে যে আপনি যদি বিশ্ববিদ্যালয়ে না ওঠেন এবং 3rd ইয়ার বা 4th ইয়ারে যদি না যান, তাহলে আপনি আসলে রিসার্চ সম্পর্কে খুব একটা বেশি জানবেন না, রিসার্চ নিয়ে আপনার কাজ করার খুব একটা বেশি স্কোপও নাই। বাট সে জায়গায় এই স্টুডেন্টগুলো হচ্ছে সবই স্কুল ইন্টারন্যাশনালি হাই স্কুল লেভেল বা বাংলাদেশে কলেজ বলতে পারি আমরা, কলেজ লেভেলের স্টুডেন্ট। সো ওরা রিসার্চ প্রপোজাল কীভাবে তৈরি করতে হয়, দেন রিসার্চ কীভাবে করতে হয়, লিটারেচার রিভিউ কীভাবে বের করতে হয়, অনেক কিছু হচ্ছে যে এদের হচ্ছে না জানাই একদম স্বাভাবিক, যেখানে আমি নিজেও হচ্ছে ভার্সিটির 3rd ইয়ারের শেষে এসে জানতে পেরেছি বিষয়গুলো। সো এইখানে মেইন যে পারপাস যেটা ছিল আমাদের সেটা হচ্ছে যে আমাদের রিসার্চের সম্পর্কে বেশি জানা। তো আমরা কি করছি, বিভিন্ন প্রফেসরের সাথে মিট করছি, গুগল মিটিংয়ে কথা বলছি। দেন সালমান হচ্ছে বিভিন্ন প্রফেসরকে ইমেইল করছেন, দেন ওনারা আমাদেরকে যে বিষয়গুলো বুঝিয়েছেন এবং আমরাও বিভিন্ন জনের সাথে কথাবার্তা বলছি। আচ্ছা, আর একটা বিষয় সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল একটা বড় প্রতিবন্ধকতা, আমাদের সম্পূর্ণ টিমের একটা ভালো ল্যাপটপ নাই। সো আমরা যেহেতু ল্যাপটপ বা কম্পিউটার যাই বলি, সো আমরা যেহেতু পার্টিকেল ফিজিক্স বা কম্পিউটেশনাল ফিজিক্সের কাজগুলো করতেছি, সেখানে আসলে ভালো মানের একটা কনফিগারেশনাল জিপিইউ দরকার। হ্যাঁ, সো আমাদের কি হয়েছে, আমাদের তো কারোই নাই ফার্স্ট অফ অল। ইভেন আমরা চেষ্টা করছি যে বিভিন্ন জনের কাছ থেকে ম্যানেজ করার, সেটাও আমরা শেষমেশ পারিনি। মানে অনেকেই আগায় আসেনি তখন একদম যেটা বলতে যায়। আমরা আসলে নিজেদের মতো করে বিভিন্ন জায়গা থেকে ডাটা কালেক্ট করে এখানে আমাদের টিম মেম্বাররা যথেষ্ট কাজ করছে, ওরা হাতে কলমে লিখে কাজগুলো করতে হয়েছে, যে আমাদের সূত্র মেনটেন করে জিনিসগুলো বের করতে হয়েছে। সো আমাদের 2টা জিনিস হচ্ছে আমি বলবো যে আমাদের প্রতিবন্ধকতা ছিল। একটা হচ্ছে যে রিসার্চ ইনফরমেশনগুলো, দেন কীভাবে জিনিসগুলোকে ঠিক করতে হবে, একসাথে করতে হবে, এই জিনিসটা জানা। দেন আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যে ইকুইপমেন্ট, আমাদের ল্যাব সুবিধা নাই। সো এবং হচ্ছে আমাদের একটা ভালো পিসি ছিল না। এটা সালমান, এবার প্রশ্ন তোমার কাছে আবারও। এই দল গঠনের পেছনের গল্পটা আমরা তোমার কাছ থেকে জানতে চাচ্ছি, অর্থাৎ তোমার কাছ থেকে এখন আমরা স্মৃতিচারণটা শুনবো, যে অ্যাকচুয়ালি এই দল গঠনটা তো আর একদিনে হয়নি। আরে না, ইটস এ বলতে গেলে ইটস এ হিস্টোরি ইটসেলফ। সো আমাদেরকে তোমার এই হিস্টোরিটা একটু বলো। তোমাদের এটা বলতে একটু সময় লাগবে আর কি। আচ্ছা, সময় চেয়ে নিচ্ছি। প্রথমত আমি একদিন বসে বসে ভিডিও দেখছিলাম ইউটিউবের একজন ভাইয়ার। তো উনি ওনার ইসিএ সম্পর্কে বলতেছিল। ইসিএতে শুনলাম BL4 এর সম্পর্কে। তো তখন আমার ইসিএতে তেমন কিছুই ছিল না, ইসিএ খালি ছিল। তো আমি BL4 এর সম্পর্কে ঘাটাঘাটি করি। আর আরেকটা জিনিস বলে রাখি, এ কিন্তু আমার ছোটোবেলার বন্ধু তাওসিফ, আর ও আমার স্কুল বন্ধু পরশ আর কি। তো আমি যা কিছু বের করি প্রথমত তাদের সাথে সব কিছু শেয়ার করি প্রথমে। তো আমি যখন BL4 সম্পর্কে জানতে পারি, তখন কিছুদিন পরে আমি পরশের সাথে মিট করি, পরশকে বলি বিষয়টা। তখন আমাদের মেবি ইয়ার ফাইনাল চলছিল। তো ইয়ার ফাইনালের পরীক্ষার সময় তখন আমি পরশকে বলছিলাম আর কি তার আগে। তো পড়াশোনার ফাঁকে ফাঁকে আমি এটা নিয়ে একটু ঘাটাঘাটি করতাম। মানে এক পর্যায়ে খুব ইন্টারেস্টিং লাগলো বিষয়টা নিয়ে। তারপর আমি দেখলাম যে এর জন্য কমপক্ষে আমাদের 5 জন টিম মেম্বার লাগবে। এটা শুনে তো আমার খুব খারাপ লাগছে, আবার একজন কোচও লাগবে। তো তখন আমার অত বেশি নেটওয়ার্কিং ছিল না, তখন ভাইয়ার কথা মাথায় আসলো। তারপর আমরা ভাইয়াকে অ্যাপ্রোচ করি।
ভাইয়াকে অ্যাপ্রোচ করার পর ভাইয়া একদম পজিটিভলি কথাগুলো বললো যে ভাইয়া রাজি আছে। তো তারপরে আমরা তখনও কিন্তু আমরা পুরোপুরি কাজ শুরু করতে পারিনি, তখনও নভেম্বর শুরু হয়েছে, নভেম্বরের শুরুর দিকের কথা। তারপর আমরা ডিসেম্বরের যখন চলে আসি তার মধ্যে তেমন কোনো কাজ হয় নাই। ডিসেম্বরের শেষের দিকে আমি BL4S একটা ফেসবুক গ্রুপ আছে, ওইটাতে আমরা গ্রুপে পোস্ট করি, আমি পোস্ট করলাম। পোস্ট করাতে আমার একজন টিম মেম্বার নাজিয়া ও রিপ্লাই দিছিল। তো তারপর ওকে আমরা টিমে নিলাম, তারপরে নাজিফা আছে, নাজিফাকে টিমে নিলাম। তখন কিন্তু আমরা 4 জন, আর তখন আমি আমার তাওসিফ বন্ধুকে কিছু বলিনি। তারপর যখন আমরা হ্যাঁ যখন আমরা টেস্ট পরীক্ষা দিচ্ছিলাম তখন আমাদের কলেজ তো অনেক দূরে, বাসে করে আসার সময় আমার তাওসিফের সাথে আসলাম। আমরা তখন 4 জন, আমার মাথায় শুধু একটা জিনিসই ঘুরছিল, আমার যেমনি হোক একজন টিম মেম্বার লাগবে। তারপরে আমি তাওসিফকে অ্যাপ্রোচ করি। তাওসিফকে প্রথমে অ্যাপ্রোচ করি না, কারণ আমি জানি যে তাওসিফ কোনো কিছুতে বেশি দিন মন দিতে পারে না, ওর কুইট করবেই। কিন্তু শেষ পর্যন্ত উপায় না পেয়ে এক প্রকার তাওসিফের কাছে অ্যাপ্রোচ করি। তো তাওসিফকে অ্যাপ্রোচ করার পর তাওসিফ বলছে, হ্যাঁ আমাকে আগে কেন বলস না, আমি তো থাকবো। তো ও ছিল আমাদের কাছে। তারপরে কিন্তু একটা সমস্যা ছিল, আমরা একসাথে কাজ করার মতো কোনো একটা সিস্টেম ছিল না। তো একদিন আমাকে আমাদের টিম মেম্বার নাজিফা কল দিয়ে বলে একদম 14 মিনিটের মতো একদম বুঝাইছে যে আমাদের কীভাবে কাজ করা উচিত, মানে একদম একটা সিস্টেম দিল আর কি আমাদেরকে। তো আমরা কি করলাম, তারপর থেকে সেরকম কাজ করলাম। আমরা কি করলাম, প্রতি সপ্তাহে 2 থেকে 3 দিন গুগল মিটে মিট করলাম, তারপর একটা গ্রুপ খুললাম, গ্রুপের ভিতরে সবাই একসাথে কাজ করলাম। আর ভাইয়া ছিল, ভাইয়া টাস্ক ম্যানেজ করতো অথবা আমাদের সবাইকে দেখভাল করতে, যাতে আমরা নিজেদের মধ্যে ক্ল্যাশ না করি। টিম ওয়ার্কে তো অনেক বেশি ক্ল্যাশ হয়। যাই হোক, তারপরে এসব করার আস্তে আস্তে আমাদের যখন টিমটা বিল্ড আপ করা শুরু করে, এখানে একটা জিনিস বলে রাখা দরকার যে আমরা 2টা প্রপোজাল দিছিলাম। তো ফার্স্ট প্রপোজালে আমাদের কিন্তু মেবি 2 মাসের মতো সময় লাগছে বানাতেই শুধু, আর অনেক পরিমাণ কষ্ট লাগছে। তো ফার্স্ট প্রপোজালের যে এক্সপিরিয়েন্সটা আছে ওটা কাজে লাগায় আমরা সেকেন্ড প্রপোজাল, যেটা পোলারিস, যেটা স্ট্যান্ড আউট করছে, ওটা আমরা তৈরি করছি মাত্র 2 সপ্তাহে। তো আমাদের এক্সপিরিয়েন্সে কত বেশি কাজে লাগে সেটা আমরা এখান থেকে ফিল করতে পারি আর কি। আর আরেকটা জিনিস যেটা যে টিম জিওমেট্রি, ওটা কিন্তু টপ 50-তে চলে আসলো, এটা যে ভাইয়া বলছিল। তো সেক্ষেত্রে এফোর্ট অনুযায়ী ওটা হওয়ার কথা ছিল, তবে যাই হোক যেমনি হোক আমাদের পোলারিস স্ট্যান্ডার্ড করছে। হ্যাঁ, এটা ছিল আমাদের গল্প আর কি। তবে হ্যাঁ, আমরা এখনও কিন্তু অফলাইনে মিট করতে পারি না, ভাইয়া যেটা বলছে, আমরা চেষ্টা করবো মিট করার জন্য। ওকে, এবার প্রশ্ন আমাদের পরশের কাছে। পরশ, তোমাদের এই যাত্রায় তোমাদের মেন্টরের ভূমিকা কী ছিল? একটু মেন্টরের প্রশংসাও করে দাও। আচ্ছা, মেন্টর আমার পাশেই আছে। তো মেন্টরের ভূমিকাগুলো যদি বলি, প্রধান ভূমিকা ছিল ওনার হচ্ছে আমাদের যে ডেটা অ্যানালাইসিসটা একটা পার্ট আছে, ওই পার্টটা হচ্ছে মূলত আমরা যেহেতু কেউই কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট না, ওইটা আমাদের বোঝাও অনেক কষ্টকর, এবং এটা আসলে এটা নিয়ে কাজ করা, কিভাবে কাজ করতে হয় এগুলো আমরা বুঝতাম না। ওই জন্য এই যে ডেটা অ্যানালাইসিস পার্টটা, ওইটাতে কিন্তু ভাইয়া সবচেয়ে বড় ভূমিকা রাখছে। এরপরে হচ্ছে নেটওয়ার্কিংয়ের যে বিষয়টা, একজন প্রফেসরের সাথে কথা বলা, বা হচ্ছে কে কোন কাজগুলো আমরা কিভাবে করব, একজনের সাথে কিভাবে মিট করা, অনেকগুলো বিষয় আমাদের অজানা ছিল। এখানে যেহেতু রিসার্চ নিয়ে আমরা আগে কোনো সময় কাজ করি নাই, সো আমাদের অজানা থাকতেই পারে। সো ওই বিষয়গুলোতে হচ্ছে মেনলি বেশি ভাইয়া জোর দিছিল। এই বিষয়গুলো জোর দেওয়ার ফলে হচ্ছে আমাদের কাজগুলো সহজ হয়ে গেছিলো, এবং এছাড়াও হচ্ছে আমাদের কাজগুলো মনিটরিং করা, এরপরে হচ্ছে কিভাবে আমরা কাজগুলো করতেছি, সবাইকে কাজগুলো ভাগ করে দেওয়া, এই কাজগুলো হচ্ছে মেনলি ভাইয়া করছিল। সো ভাইয়ার ভূমিকা বলতে গেলে এখানে অনেকটাই। ধন্যবাদ। কোচ সাহেব, আপনার কাছে আমরা আবারও ফিরে আসছি। আমাদের প্রশ্নটা হচ্ছে, এই যে এখন ওখানে একটা কাজ করার আপনারা সুযোগ পাচ্ছেন, আপনারা নিজেদেরকে এই কাজের জন্য কিভাবে প্রস্তুত করছেন আর কি, আমাদেরকে একটু পুরো বিস্তারিত খুলে বলবেন একটু। এই কাজের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে আমাদের টাইম লাগছে। স্টিল আমরাও যে এখনও যে টোটালি প্রস্তুত সেটাও আমরা বলবো না, আমরা স্টিল প্রস্তুত করছি নিজেদেরকে। সো আমাদের প্রত্যেকটা জিনিস একদম পুরো স্ক্র্যাচ থেকে শিখতে হয়েছে, একদম ভিতর থেকে, একদম ফ্রম দ্য বিগিনিং থেকে শিখতে হয়েছে। আমরা মূলত হচ্ছে প্রত্যেকে এখানে আগে এই কাজগুলো করিনি, প্রত্যেকে এই ফিল্ডে একদম টোটালি নতুন। তো আমরা জিনিসগুলা প্রত্যেকে ডিভাইড ছিল তো কাজগুলো, তো প্রত্যেকে এই কাজগুলো শিখছে, জানছে, জেনে হচ্ছে দেন আমাদেরকে শেষ জিনিসটা সাবমিট করছে। সো আমাদের এটা উইন করার পরেও আমাদের আরও বিশাল কাজ করতে হয়েছে। আমরা একদম প্রত্যেকটা জিনিসপাতি জানা, দেন এটার ভিতর থেকে জিনিসপাতিগুলো আরও ক্লিয়ার আউট করা, হ্যাঁ, এই জিনিসগুলোকে করতে হয়েছে। এবং আমরা এখন বর্তমানে নিজেদেরকে তৈরি করছি বাংলাদেশ পরমাণু
শক্তি কমিশনে গিয়ে সেখানে যে মেশিনগুলো আছে সেগুলো দেখবো আমরা। ঢাকা ইউনিভার্সিটির যে প্রোটন বিম যে মেশিনগুলো আছে সেগুলো আমরা দেখবো। আমরা স্টিল নিজেদেরকে তৈরি করছি এবং আমাদের আরও আসলে তৈরি করতে হবে। আমরা এখনও প্রস্তুত না। আচ্ছা ভাই, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, মানে এই মুহূর্তে আপনারা আপনাদের মধ্যে কি কি শর্টকামিংসগুলো দেখছেন, যেগুলো আসলে চাইলে সরকার বা কোনো আপনার হচ্ছে আপনাদেরকে হেল্প করলে আপনাদের জন্য অনেক বেটার হতো বলে আপনারা মনে করেন? প্রথম শর্টকামিংটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের একটা হাই কনফিগারেশনাল পিসি লাগবে বা জিপিও লাগবে। সেটা আমাদের ম্যান্ডেটরি একদম টোটালি। এটা ছাড়া আমাদের আসলে কোনো ধরনের কাজ করাই যাচ্ছে না। আবার সেকেন্ড সেটা হচ্ছে যে আমরা যে কাজগুলো করছি এবং আমরা যে যাব সেখানে আমরা অনেক কিছু আসলে জানতে পারবো, শিখতে পারবো। সো এই জিনিসগুলো আসলে আমি যদি আমাদের স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদের কাছে যদি ছড়াই দিতে চাই, সেক্ষেত্রে আমাদের বিষয়গুলোকে ডকুমেন্ট করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের একটা ক্যামেরা দরকার। নিশাদ ভাই, আপনারা তো আগামী আগস্টে আপনাদের নিজেদের যে গবেষণাটা রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য বিদেশে যাচ্ছেন। কোন কোন দেশে আসলে যাচ্ছেন এবং এই যাত্রা নিয়ে আপনাদের প্রত্যাশা কী? এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এই যে ইউরোপটা আপনারা যাচ্ছেন, একটা হেভি ফান্ডের ব্যাপার স্যাপার আছে, এই ফান্ডটা আপনারা ম্যানেজ করছেন কীভাবে? প্রথমে আমরা বলি, বিজয়ী টিম হিসেবে আমরা যাচ্ছি জার্মানি এবং সুইজারল্যান্ডে। হ্যাঁ, জার্মানির ইউনিভার্সিটি অফ বোনে আমরা সেখানে 14 দিন থাকবো, গবেষণা করব। তারপর সুইজারল্যান্ডের জেনেভাতে সার্নে আমরা একটা সামিটে অংশগ্রহণ করব, ফাইনাল সামিটে। এটা হচ্ছে আমাদের ট্যুর প্ল্যান বা এক্সপেরিমেন্টাল যে প্ল্যানটা সেটা। তো এখানে আমরা যখন ইন্টারন্যাশনাল সায়েন্টিস্টদের সাথে কোলাবোরেশন করে কাজ করব, এই যে তাদের সাথে কাজ করাটাই হচ্ছে আমার ব্যক্তিগতভাবে সবচেয়ে বড় প্রত্যাশা। সো তাদের সাথে কাজ করতে পারার যে সৌভাগ্যটা অর্জন করা, এটা একটা চারটিখানি বিষয় না। সো এটা ওরা কাইন্ড অফ যে আপনার কি অনেক উপরে লেভেলের। সো এখানে তৌসিফের বেশ ভালো একটা প্রত্যাশা আছে, তারও আছে। আমারটা তো বলে আমি তারটা একটু শোনাই। জি জি, হ্যাঁ। আসলে ভাইয়া যেমনটা বললো যে এটা আসলে একটা ড্রিম বলা যায়। যারা অ্যাকচুয়ালি ফিজিক্স নিয়ে যারা মোটামুটি একটা আইডিয়া রাখে, তারা আসলে জানে যে মানে এখানে তাদের সাথে গবেষণা করার সুযোগটা আসলে কত বড় একটা অ্যাচিভমেন্ট বল। তো আসলে আমার যে প্রত্যাশাটা সেটা হচ্ছে যে আমরা ওখানে গিয়ে তাদের সাথে কাজ করার মাধ্যমে আমরা নতুন কোনো আইডিয়ার একটা আইডিয়া জেনারেশন বলেন, তারপর নিজের যে আমাদের জ্ঞানের থ্রিশোল্ডটা এত বেশি না, সবারটা বলতেছি না, আমারটা বলতেছি যে আসলে জ্ঞানের থ্রিশোল্ডটা আমার এত বেশি না। তো তাদের সাথে কাজ করার সুযোগের মাধ্যমে যদি নিজের নলেজের পার্টটাকে যদি একটু বেশি করা যায়, যদি আরও কিছু জানা যায়, আরও বিভিন্ন নতুন নতুন যে আইডিয়াগুলো আছে, ও জেনারেশনের যে ব্যাপারগুলো, ওই ব্যাপারে যদি জানা যায়, এটা আসলে আমার দৃঢ় প্রত্যাশা যে আমরা আসলে এই জিনিসটা করতে পারবো, যে এইসব তাদের সাথে কাজ করার মাধ্যমে। এটা আমি বলছি, আমি তার জীবন ভাইয়ের কাছে আবার দিয়ে দিচ্ছি। ধন্যবাদ। জি আচ্ছা, আমাদের প্রশ্নের যে সেকেন্ড পার্টটা সেটা আমরা এই ইউরোপের যেহেতু দুটা কান্ট্রিতে যাচ্ছি, এখানে একটা বিশাল ফান্ডের একটা ব্যাপার স্যাপার আছে। তো বিজয়ী টিম হিসেবে সার্ন আমাদেরকে 14 দিনের জার্মানিতে থাকা, খাওয়া এবং জার্মানিতে যে ট্রান্সপোর্টেশন সেটার ব্যবস্থা করে দিচ্ছে এবং এয়ারফেয়ার দিচ্ছে, অর্থাৎ আসা যাওয়ার যে ব্যাপারটা সেটা দিচ্ছে। কিন্তু আমরা যে সুইজারল্যান্ডের যে সামিটে অংশগ্রহণ করব, এটা অপশনাল একটা কাজ, যে আপনারা এখানে সামিটে অংশগ্রহণ, সরি এটা একটু আবার করি, না না, কোনো সমস্যা নেই, আপনি আপনার মতো করে বলেন। এটা আবার করি। আচ্ছা, এখন আসি দ্বিতীয় পার্টটাতে। দ্বিতীয় পার্টটা আমরা কিভাবে ফান্ডটা ম্যানেজ করব। সো যেহেতু আমরা ইউরোপের দুটা কান্ট্রিতে যাচ্ছি, সো এখানে একটা বিশাল ফান্ডের একটা ব্যাপার স্যাপার আছে। তো সেখানে সার্ন আমাদেরকে বিজয় টিম হিসেবে জার্মানিতে 14 দিন থাকা, খাওয়া এবং সেখানে যে ট্রান্সপোর্টেশন এবং আমাদের বাংলাদেশ থেকে জার্মানিতে আসা যাওয়ার যে টিকিট সেটা দিচ্ছে। এখন সুইজারল্যান্ডে যে আমাদেরকে একটা সামিটে যে অংশগ্রহণ করতে হবে সার্নে, সেটা যে টোটালি পার্সোনাল এক্সপেন্সিভ। সো এই ফান্ডটা আমাদের টোটালি দরকার। আমাদের এখন সুইজারল্যান্ডে 3 দিন থাকা, খাওয়া, জার্মানি টু সুইজারল্যান্ডের যে ভ্রমণটা, এই ব্যাপারটা আমাদের টোটালি আমাদের ফান্ড দরকার। এবং আরেকটা জিনিস যেটা দরকার সেটা আমরা যেহেতু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে এই যে ওয়ার্ল্ডের যে সোসাইটিগুলোতে যাচ্ছি, আমাদের কিছু ক্লোথিংস দরকার, লাইক ব্লেজার, দেন যে স্যুট, দেন বাংলাদেশের পতাকা খচিত যে অফিসিয়াল ফর্মাল স্যুট থেকে শুরু করে ট্র্যাকস্যুট, ট্রাউজার, এখানে বেশ কিছু খরচ আছে।
সো এই ফান্ডগুলো আমরা যদি ম্যানেজ করতে পারি, সো আমরা বাংলাদেশকে যে একটা ওয়েল ডেকোরাইজ হিসেবে যে আমরা সেখানে গিয়ে রিপ্রেজেন্ট করবো, সেটা আমাদের জন্য অনেক ইজি হবে। ইজি হবে। জি, বুঝতে পেরেছি। কোচ সাহেব, আপনার কাছে আমার সর্বশেষ একটা কোয়েশ্চেন থাকবে, সেটা হচ্ছে বাংলাদেশের অনেক শিক্ষার্থীরাই আসলে এখন বিজ্ঞান চর্চা বা বৈশ্বিক প্রতিযোগিতায় অংশ নিতে চায়। আপনাদের পরবর্তী আসরগুলোতে যারা অংশ নেবে তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? প্রথমত হচ্ছে আমরা পরামর্শ দেওয়ার চাইতে আমরা নিজেরা এখানে আসলে কাজ করব। আমাদের আগে কেউ আসলে এখানে উইন করতে পারেনি, যেহেতু আমরা উইন করতে পেরেছি, সো আমরা আসলে একটা নতুন খুলতে পেরেছি, যে আমরা আসলে শিখেছি যে কিভাবে আসলে কোন প্রজেক্টটা নিয়ে কাজ করতে হবে, কোন বিষয় আসলে গবেষণা করতে হবে, কিভাবে রিসার্চ ফাইন্ডিংসগুলো খুঁজে বের করতে হবে, কিভাবে ডাটা অ্যানালাইসিস করতে হবে। সো আমাদের চিন্তাভাবনা, আমাদের পুরো টিমের চিন্তাভাবনা হচ্ছে এই যে স্টেরিওটাইপস রিসার্চ নিয়ে তুমি ইউনিভার্সিটিতে গেলে তুমি জাস্ট শুধুমাত্র রিসার্চ করতে পারবা, এই স্টেরিওটাইপটা বা এই যে মিথটা এটা ভাঙা, এটা ভেঙে স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে, সায়েন্স প্রেমী স্টুডেন্টদেরকে আসলে এইদিকে ডাইভার্ট করা, যে তুমি এখানে রিসার্চ সম্পর্কে জানো, এখানে তুমি শিখো। আমরা এটা নিয়ে একটা বিশাল একটা উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছি, এবং আমরা যদি কোনো মহল থেকে বা সরকার মহল থেকে আমরা যদি ফান্ড পাই বা সহযোগিতা পাই, তাহলে আমরা আমাদের ইচ্ছা আছে যে পুরো দেশব্যাপী আমাদের এই কার্যক্রমটা পরিচালনা করার। ভাই, আপনাদের জন্য লাস্ট কোয়েশ্চেন আপনাদের সকলের উদ্দেশ্যে, সেটা হচ্ছে হোয়াট ইজ নেক্সট? আপনারা আপনাদের এই যাত্রাকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে চান আমাদেরকে একটু বলবেন। আমাদের যাত্রা তো মাত্র শুরু, এবং আমাদের বয়সটাও মাত্র শুরু। আমি গ্র্যাজুয়েশনের শেষ সেমিস্টারে আছি এবং ওরা উচ্চ মাধ্যমিকের শেষ সেমিস্টারে আছে, দুইটাই টার্নিং পয়েন্ট। সো আমাদের গবেষণাটা মাত্র শুরু, যাত্রাটাও শুরু। আমাদের আসলে সেখানে আমরা যাব, গিয়ে কাজ করব এবং একটা নেটওয়ার্কিং বা কানেক্টিভিটি গড়ে আসব, এবং আমাদের এখানে আরও অনেক দূর এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে। সো আসলে সব কিছুই প্ল্যান মাফিক হয়ও না, আবার অনেক কিছু প্ল্যান ছাড়াও হয়ে যায়। তো আমি এক্স্যাক্টলি সব কিছু বলতে পারতেছি না, সরি, বাট যতটুকু হচ্ছে যে আমাদের পক্ষে থাকবে সেটা আমরা হচ্ছে কাজ করে যাব। এবং আমি আমার স্টুডেন্টদের সম্পর্কে জানতে চাই যে তাদের প্ল্যানটা কি। আমার প্ল্যানটা হচ্ছে দেশের যে গণ্ডিতে এটাকে আরও বেশি করে ছড়ায় দেওয়া এবং নিজেকেও একটা ইন্টারন্যাশনাল পর্যায়ে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার। সালাম, কিছু বলবা? পরশ? আচ্ছা, এখানে আমাদের মেইন পরিকল্পনা থাকবে মূলত হচ্ছে ওই যে দেশের বাচ্চাদেরকে নিয়ে এগিয়ে যাওয়া। কারণ হচ্ছে আপনি যদি একটু দেখেন, ইন্ডিয়া, আমেরিকা এছাড়া অন্যান্য যে দেশগুলা এই প্রতিযোগিতায় পার্টিসিপেট করে, তাদের বেশিরভাগ দলগুলোই হচ্ছে শর্টলিস্টেড বেশি হয়। যেমন এবছরে আমেরিকা থেকে প্রায় 11টা দল শর্টলিস্টেড হয়েছে, এছাড়াও ইন্ডিয়া থেকেও 9টা বা 10টা হয়েছে, তুর্কি থেকে অনেকগুলো হয়েছে। সো আমাদের বাংলাদেশ থেকে কিন্তু ওই পরিমাণ শর্টলিস্টেডও আমরা দেখি না, আর ফাইনালিস্টও আমরাই প্রথম। আমরা যদি বাংলাদেশে পুরো এই জিনিসটাকে ছড়াই দিতে পারি, ইউনিভার্সিটি লেভেলের আগেই যদি আমরা রিসার্চটা ছড়াই দিতে পারি বাচ্চাদের মধ্যে, তাইলে হচ্ছে ওরা বেশি বেশি এটাতে অ্যাটেন্ড করবে। দেন হচ্ছে বাংলাদেশ থেকেও ফাইনালিস্ট না হলেও মিনিমাম হচ্ছে শর্ট লিস্টেডের পরিমাণটা বাড়বে, অন্যান্য দেশের সাথে কম্পিট করতে পারবে, এটুকুই আর কি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আশা করি, আমরা দোয়া করি আপনারা যেন আরও ভালো করতে পারেন এবং বাংলাদেশকে বিশ্বের মঞ্চে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারেন। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর দেখতেই পাচ্ছেন যে আজকের আবহাওয়াটা কেমন, আমরা বৃষ্টিতে ভিজে ভিজে ইন্টারভিউ দিচ্ছি। ওদের এইচএসসি পরীক্ষা, আমার দুপুর 2টা বাজে সিটি। সব কিছু মিলায়ে সব ব্যস্ত সময় যাচ্ছে। ধন্যবাদ আপনাকে, এবং নোয়াখালী এক্সপ্রেসকে অনেক ধন্যবাদ আমাদেরকে এমন একটা সুযোগ দেওয়ার জন্য, আমাদের ইচ্ছাগুলোকে বা আমাদের কথাগুলোকে সবার সামনে তুলে ধরতে যে সুযোগ, সেটা করার জন্য ধন্যবাদ সবাইকে। ঠিক আছে ভাই, আর টিম পোলারিসের সাথে থাকবেন অবশ্যই।